শ্রীধার মাথায় বন্দুক ধরে শেষমেশ সমস্ত সত্যি বের করলো বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে রাজরিত বিদ্যাকে বলছে যে বিদ্যা, ভুল করে না আমার ফোনটা হাত লেগে তোমার কাছে চলে গেছিল, তুমি বুঝতে পারছো তো আমি কি তোমাকে বলতে চাইছি। বিদ্যা তখন কাঁদতে কাঁদতে বলছে যে হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি কি মিন করতে চাইছো, তুমি যে কি মিন করতে পারো সেটা আমার থেকে ভালো এই পৃথিবীতে আর কেউ জানে না। আর আমি এটাও বুঝলাম যে আপনি এত সুন্দরভাবে মিথ্যে কথা বলতে পারেন, কারণ আপনি যে ফোনটা করেছিলেন সেটা জেনে বুঝেই ফোনটা করেছিলেন, কারণ আপনি আমাকে মিস করছেন আর আমিও আপনাকে। এই বলেই তো বিদ্যা থেমে যায়। রাজীব তখন বলছে যে কি বলো। বিদ্যা তখন সরাসরি বলছে যে না কিচ্ছু না। বিদ্যা এবার রাজীবকে বলছে যে যাও বৃদ্ধ বাবার কাছে ফিরে যাও। বৃদ্ধ বাবা যাতে এটা না ভাবে এই বয়সে যে বৌমা হতেই আজকে ছেলে আর বাবার মধ্যে প্রাচীর তৈরি করেছে। এই বলেই তো বিদ্যা কাঁদতে কাঁদতে ফোনটা কেটে দেয়। এদিকে দেখা যাচ্ছে রাজদেববাবু যখনই রাজজিতের ঘর থেকে চলে যেতে যাবে, এবার তো রাজজিৎ রাজদেববাবুকে গিয়ে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে যে ড্যাডি, আমি জানি না কোন ছেলে কখন তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে আসে, কিন্তু আমার কাছে আমার বাবা মা ঈশ্বরের মতন। আমি না তোমার জন্য ড্যাডি সব কিছু করতে পারি, সব কিছু ছেড়ে দিতে পারি। এ তো সামান্য একটা সম্পর্ক, এত সামান্য স্বামী স্ত্রীর সম্পর্ক, আর আমি ছেড়ে দেবো, আমি ওই বিদ্যাকে ছেড়ে দেবো। ডিভোর্স হয়ে যাওয়ার পর তুমি যাকে বলবে আমি তাকে বিয়ে করে নেব, মুখ বন্ধ করে বিয়ে করে নেব, একটা প্রশ্নও করবো না তোমাকে ড্যাডি। আমি শুধুমাত্র আমার ড্যাডিকে খুশি দেখতে চাই, আমার ড্যাডির মুখে হাসি দেখতে চাই, এইটুকুই আমি চাই। রাজদেববাবু তো এবার রাজজিৎকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে যে মঙ্গল হোক, তোমার মঙ্গল হোক। অন্যদিকে দেখা যাচ্ছে যে রূপ তো আড়াল থেকে সেই সমস্ত কিছু দেখছিল। রূপ এবার দেখে মনে মনে বলছে যে এখানে দেখছি যে বাপ ছেলে স্নেহে পুরো তলিয়ে যাচ্ছে, এখানে তো আবার ছেলে বাপকে ছাড়িয়ে ছাপিয়ে চলেও গেছে। ছেলে এত ভালো বাসে বাপকে, আর বাপ সেই সুযোগটা নিচ্ছে। আর আমি জানি দাদা যে তুমি একটা খোলস পড়ে আছো, কিন্তু কোনো না কোনো সময় তো দাদা তোমাকে এই খোলসটা ছাড়তেই হবে, আর তারপর রাজজিতের সামনে এই তোমার আসল রূপটা বেরিয়ে আসবে যে তুমি ওকে সুযোগ বুঝে ব্ল্যাকমেল করছো, আর সৃঞ্জয়ী আর রাজজিতের মা এই পেছন থেকে নোংরা খেলাটা খেলছে। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। রূপ পরের দিন সকাল সকাল চলে গেছে সেই লোকটার কাছে, যেই লোকটা তো ওই ড্রাইভারটাকে ফিট করেছিল, তাও আবার বিদ্যাকে ফাঁসানোর জন্য। এবার রূপ গিয়ে লোকটাকে বলছে যে আপনার নাম শ্রীপতি সামন্ত তো। লোকটা তো এবার বলছে যে হ্যাঁ, কিন্তু আপনি কে, আর আপনি আমাকে ডাকছেন বা কেন। তো রূপ তখন বলছে যে আপনি আমাকে চিনবেন না, আমি বিজনেসের বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই। লোকটা তো এবার অবাক, রূপকে বলছে যে কিসের বিজনেস। রূপ তখন বলছে আপনি যেই বিজনেসটা করেন সেই বিজনেসের বিষয়। লোকটা তখন বলছে যে আরে বাবা সেটাই তো জিজ্ঞাসা করছি যে বিজনেসটা কিসের করতে হবে। রূপ তখন আস্তে আস্তে করে বলছে যে ইধার কা মাল উধার আর উধার কা মাল ইধার। লোকটা তো এবার কথাটা শুনেই চমকে গেছে, এবার রাগ দেখাচ্ছে, বলছে এই আপনি কে বলুন তো, আপনি যান তো এখান থেকে যান, এমনিতেই সকাল থেকে আমি আমার ড্রাইভারকে খুঁজে পাচ্ছি না। রূপ তখনই লোকটাকে বলছে যে এই গাড়িটা কার, এই গাড়িটা কবির। তো লোকটা তখন বলছে যে কবিকে। তখন রূপ তখন বলছে যে কবি মানে যে কনিষ্ক বিশ্বাস। লোকটা তো এবার নামটা শুনেই পুরো ঘাবড়ে গেছে। লোকটা বলছে যে আপনি কি বলতে চাইছেন বলুন তো। রূপ তখন বলছে যে এটা কি কনিষ্ক বিশ্বাসের গাড়ি, আপনাকে কি গিফট করেছে, আপনি তাই গাড়িটা চড়েন। লোকটা তো এবার একটু সন্দেহ হয়, বলছে যে আপনি কনিষ্ক বিশ্বাসের সম্পর্কে কি কি জানেন বলুন তো। রূপ তখন বলছে এই দেখুন, আমি কনিষ্ক বিশ্বাসের সম্পর্কে কি করে জানবো, আমি আপনার বিষয়ে একটু খবর বের করতে গিয়ে কনিষ্ক বিষয়ের সম্পর্কে একটু জানতে পেরেছি। লোকটা তো এবার অবাক, বলছে যে আমার বিষয়ে খবর বের করছেন মানে, আপনি আমার বিষয়ে কি কি খবর নিচ্ছেন বলুন তো। রূপ তখন বলছে যে এই যে আপনি ইধার কামাল উধার আর উধার কামাল ইধার করেন। আর কি বলুন তো, এটা কিন্তু আমিও করি, এই ব্যবসাটা ইধার কামাল উধার আর উধার কামাল ইধার আমিও করি, আর আমার আর আপনার মধ্যে কিন্তু বেশ জমবে। লোকটা তখন বলছে যে কি জমবে আমাদের মধ্যে। রূপ তখন বলছে যে 1 মিনিট দাঁড়ান। রূপ তো এবার নিজের পকেট থেকে একটা কার্ড বের করে লোকটাকে দিয়েছে, বলছে যে এটা আমার কার্ড, এখানে সব ডিটেলস আমার দেওয়া আছে। লোকটা তখন বলছে যে আপনার নাম। তখন রূপ তো নিজের নামটা বলে না, বলছে যে রাকহরি সামন্ত। আপনার এই কার্ডে যে নাম্বারটা দেওয়া আছে না, এই নাম্বারে আমাকে একবার ফোন করবেন, অনেক কথা আছে, ইনকাম কিন্তু আপনার ডবল হয়ে যাবে, ডবল ইনকামে ডবল লাভ। তাহলে আমি এখন চলি, কথাটা কিন্তু মাথায় রাখবেন, ইধার কামাল উধার আর উধার কামাল ইধার। এই বলেই তো রূপ একটা অটোতে করে চলে যায়।
রূপ চলে যাওয়ার পর লোকটা তো এদিকে রূপের কার্ডটা নিয়ে বলছে যে রাখো হরি সামন্ত, আর এত কথা আমাকে বলে গেল, আর ওই কনিষ্ক বিশ্বাস সম্পর্কে বা এই লোকটা কোথা থেকে কি জানলো। অপরদিকে দেখা যাচ্ছে রূপ তো অটোতে বসে বিদ্যাকে ফোন করেছে, বিদ্যাকে বলছে যে লোকটার সঙ্গে আমি মিট করলাম। বিদ্যা তখন বলছে যে হ্যাঁ আমি দূর থেকে সব কিছু ফলো রেখেছিলাম। রূপ তো এবার অবাক, বলছে যে তুমি তুমি এখন কোথায়? বিদ্যা তখন বলছে যে আমি ধারে কাছেই আছি, নজর রাখছি, বুঝলে তো। তো রূপ তখন বলছে যে হ্যাঁ আমার মনে হচ্ছে যে লোকটা টোপটা গিলে নেবে। বিদ্যা তখন বলছে যে তুমি শিওর? তো রূপ তখন বলছে যে হ্যাঁ, ও তো একটা চুনোপুটি, একবার বড়শিতে মুখটা দিক না, তারপর সব বড় বড় মাথাগুলোকে ধরবো। তবে বিদ্যা তুমি একদম চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। তুমি আমাদের বাড়ির বউ, শুধুমাত্র নিজের মর্যাদা নিজেই ফেরাবে না, আমাদের পরিবারেরও কর্তব্য এটা। আর এই পরিবারের পক্ষ থেকে আমি সারাক্ষণ তোমার পাশে আছি বিদ্যা। বিদ্যা তখন বলছে যে কাকা আমার প্রণাম নেবেন, আমি এখন কলেজে যাচ্ছি। রূপ তখন বিদ্যাকে বলছে যে হ্যাঁ সাবধানে যাবে। বিদ্যা তো অবাক, বলছে যে কেন? রূপ তখন বলছে যে কি জানি, আমার মনে হচ্ছে যে তোমার ওপরে কিন্তু আঘাত আসতে পারে, আর তোমার ওপর আঘাত এনে তোমাকে হসপিটালে ভর্তি করা হতে পারে, আর তারপর তার পুরো পেমেন্টটা করা হবে কনিষ্ক বিশ্বাসের নামে। বিদ্যা তো এবার অবাক, বলছে যে কি বলছেনটা কি? রূপ তখন বলছে যে হ্যাঁ, আমি কিন্তু ওই নরকে কালকে রাতে যখন এই নরকে গিয়েছিলাম, সেখানে কিন্তু লোকগুলোর মধ্যে কথাবার্তা চলছিল এরকম। সেখানে কিন্তু সবাই ছাপ মারা ক্রিমিনাল ছিল, দাগি আসামি। বিদ্যা তখন রূপকে বলছে যে ভালোই করেছেন আমাকে এটা বলে। রূপ তখন বলছে যে কেন? বিদ্যা তখন বলছে যে কেউ যদি এখন মারতে আসে আমি মার খেয়ে নেবো, নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে যাব, আর তারপরেই তো আসল খেলাটা শুরু হবে, ওই কনিষ্ক বিশ্বাসের সুতোটা আমি খুঁজে পাবো। তবে যেখান থেকেই হোক ওই লোকটাকে আমাকে খুঁজে বের করতেই হবে। ওটা কিন্তু একটা মিস্টিরিয়াস ক্যারেক্টার, একটা নাম যে আমার আর রাজরিত চ্যাটার্জির মাঝখানে পাঁচিলের মতন দাঁড়িয়ে পড়েছে। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, দেখা যাচ্ছে যে ত্রিদার গাড়ি এসে বিদ্যার বাড়ির সামনে দাঁড়িয়েছে, মানে বিদ্যা যেই হোস্টেলে থাকে আর কি। ত্রিদা তো এবার গাড়ি থেকে নেমে বিদ্যার ঘরে গেছে। বিদ্যা তো দরজাটা খুলেই ত্রিদাকে দেখেই অবাক। ত্রিদা তো এবার বিদ্যার ঘরের ভেতরে ঢুকে পড়েছে। বিদ্যাকে বলছে যে রাজজিৎ আমাকে বলেছিল যে ফোন করে এখানে আসতে, কিন্তু আমি তো রাজজিৎকে বললাম যে ও এখন ওর ভালোবাসার কাছে আছে, তাই ওকে ফোন করে আর ডিস্টার্ব করবো না, এখানে ডিরেক্ট চলে এলাম। বিদ্যা তো এবার কথাটা শুনেই অবাক, ত্রিধাকে বলছে যে ভালোবাসার মানুষ মানে? ত্রিধা তখন নাটক করে করে বলছে যে তুমি কি ভাবো বিদ্যা, আমি বাপের বাড়ি গেছিলাম বলে আমি কোনো কিছুর খোঁজ রাখি না? এখানে কি হচ্ছে কি না হচ্ছে সমস্ত খবর না আমার কাছে আছে, আর এটা আমার সংসার, তাই জন্য আমাকে সমস্ত খবর রাখতে হয়। বিদ্যা তো এবার ত্রিধাকে উচিত শিক্ষা দিয়ে দিয়েছে, বলছে যে আমার তো মনে হয় যে এখানে যা যা ঘটে আর ঘটানো হয় সব কিছুই আপনি জানেন, কারণ আপনার অনুমতিতেই তো ঘটানোটা হয়। ত্রিধা তো এবার চিৎকার করে বলছে যে বিদ্যা। বিদ্যা তখন চিৎকার করে বলছে যে একদম না, এখানে চিৎকার করবেন না, এখনো পর্যন্ত সম্পর্কে কিন্তু আপনি আমার শাশুড়ি মা হন। ত্রিধা তো এবার বিদ্যাকে সরাসরি বলছে যে প্লিজ আর শাশুড়ি মা না বলতে এসো না, কোর্টে না কেসটা উঠে গেছে, আর এবার দু একটা শৈশাবোধ হবে, তারপর তোমাদের দুজনের মধ্যে তো পুরোপুরি ছাড়াছাড়ি। আর এই সম্পর্কটার মধ্যে না আর কিচ্ছু নেই, পুরো শেষ হয়ে গেছে, পচে গেছে। বিদ্যা জানো তো কখনো কখনো না আমাদের জীবনে এমন এমন মানুষ আসে যারা আমাদের জীবনে বোঝা হয়ে দাঁড়ায়। সেই পচন জায়গাটা থেকে কি হয় বলো তো? ক্যান্সারের সৃষ্টি হয়, কিন্তু ঠিক সময় মতন ওই পচন জায়গাটা যদি আমরা ফেলে দিই তাহলে আমরা সুস্থ হয়ে যেতে পারি। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, তাহলে কি সৃঞ্জয়ীর আগেও তোরসাই তাহলে এই পুরো গেমটার মাস্টার মাইন্ড? আপনাদের কি মনে হচ্ছে কমেন্টে সেটা অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।